হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা ব্রেকআউট ব্রাদার্স সিরিজের সেকেন্ড পার্ট দেখব। ইতোমধ্যে যারা প্রথম পার্ট দেখেছেন তারা অলরেডি জেনে গিয়েছেন যে কি মারাত্মক হতে চলেছে এই সিরিজটা। আর যারা আজকে প্রথম দেখছেন তারা পিন কমেন্টে থাকা প্রথম পার্ট দেখে তারপরে এই ভিডিওটা দেখুন। এতে করে এই সিরিজের পুরো মজাটা আপনি পাবেন। তো চলুন আর দেরি না করে দেখে নেই ব্রেকআউট ব্রাদার্স সিরিজের সেকেন্ড পার্টের এক্সপ্লানেশন। শুরুতেই আমাদেরকে আগের পার্টের কিছু ঘটনা দেখানো হয়। আগের পার্টে চ্যাং এবং ল্যাম জেল থেকে বের হতে সফল হয়েছিল, আর মার্ক যে তাদের দুজনকে সাহায্য করেছে সেটাও সবাই জেনে গিয়েছিল। তাই এখন তাদের সবারই সাজা বাড়িয়ে দেওয়া হয়, আর তাদের নাম দেওয়া হয় ব্রেকআউট ব্রাদার্স। তো একদিন জেলার এসে তাদেরকে জানায় যে সেখানে একজন নতুন কয়েদি আসবে, আর চ্যাংকে ওই নতুন কয়েদিকে জেলের নিয়মকানুন বুঝিয়ে দিতে হবে। কিন্তু জেলার চলে গেলে চ্যাং তার সাথীদেরকে জানায় যে সে কাউকেই গাইড করতে পারবে না। তখন মার্ক তাকে বোঝায় যে ওই নতুন লোকটা অনেক বড় বিজনেসম্যান, তাই চ্যাং যদি তাকে ইমপ্রেস করতে পারে তাহলে লোকটা তার কোম্পানিতে চ্যাংকে চাকরি দিয়ে দিবে। সেক্ষেত্রে চ্যাংকে আর চুরি ছিনতাই করে খেতে হবে না। এটা শুনে চ্যাং বেশ খুশি হয়ে যায়। কিন্তু জেলারের তো প্রমোশন হওয়ার কথা ছিল, তাহলে সে এখনো জেলে কি করছে? আসলে ল্যামদের জেল পালানোর কারণে তার প্রমোশন আটকে গিয়েছিল, তাই বেচারা জেলেই থেকে গিয়েছে। তো পরদিন সেই নতুন কয়েদি মিকাকে খুব যত্নের সাথে জেলে নিয়ে আসা হয়। তারপর জেলার সব গার্ডদের ডেকে সতর্ক করে দেয় যে মিকা মাত্র 3 মাসের জন্য এই জেলে এসেছে, আর এই 3 মাস যেন তার কোনো রকম অসুবিধা না হয়। গার্ডরাও তার কথা মেনে নেয়। তো সেই রাতে চ্যাং গিয়ে মিকার সাথে কথা বলার চেষ্টা করে। সে মিকাকে জানায় যে জেলে ঝামেলামুক্ত থাকার জন্য তার ল্যামকে ফলো করা উচিত, কিন্তু মিকা তার কথায় পাত্তাই দেয় না। এটা দেখে সেখানে থাকা কয়েদিরা মিকার উপরে তেড়ে আসে, কারণ তারা সবাই ল্যামের ভক্ত ছিল। তখন ল্যাম গিয়ে সবাইকে শান্ত করে এবং মিকাকে নিজের পরিচয় দিয়ে হ্যান্ডশেক করতে চায়। কিন্তু মিকা এতটাই অ্যারোগেন্ট ছিল যে সে ল্যামের সাথে হাতটা পর্যন্ত মিলায় না। তবুও ল্যাম রিয়েক্ট না করে উল্টো তাকে বোঝায় যে মিকা যদি তার নিয়মগুলো ফলো করে তাহলে জেলে থাকতে তার কোনো কষ্টই হবে না। কিন্তু মিকা তার কথায়ও পাত্তা দেয় না। সে জানায় যে সে কারোর নিয়ম মেনে চলে না, বরং তার বানানো নিয়ম সবাই মেনে চলে। সেই সাথে সে সবাইকে ওয়ার্নিং দেয় যে এখন থেকে সব কয়েদিদেরকে ল্যামের নয় বরং তার কথা মতো চলতে হবে। ল্যামের কাছে বিষয়টা তখন খুব খারাপ লাগে, তবুও সে শান্তভাবে মিকাকে বোঝায় যে সে এই ব্যাপারে ভেবে দেখবে। তো পরদিন ক্যান্টিনে খাবার দেওয়ার সময় মিকার প্লেটে ইচ্ছাকৃত একটা মরা ইঁদুর দেওয়া হয়। সেটা দেখে মিকা রেগে গিয়ে খাবারের প্লেটটা ক্যান্টিনের স্টাফের মুখে ছুঁড়ে ফেলে দেয়। তখন স্কার এসে তাকে হুমকি দেয় যে তার সাথে পাঙ্গা নিতে আসলে মিকার জন্য ভালো হবে না। আসলে এই ক্যান্টিনের দায়িত্বে তখন স্কার আর তার গ্যাংয়ের লোকেরা ছিল, তাই সেই মূলত মিকার প্লেটে ইঁদুরটা দিয়েছিল। সেটা জেনে মিকা আরও রেগে যায়, আর একটা পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। স্কার ভেবেছিল তার সাথে মিকা পেরে উঠবে না, কিন্তু সে তো আর জানত না যে মিকা মার্শাল আর্ট জানে। সে তার অসাধারণ কৌশলের মাধ্যমে স্কারদেরকে কুপোকাত করে দেয়। তবে স্কারও সুযোগ বুঝে তার উপর অ্যাটাক করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সিন শিফট হলে আমরা দেখি ল্যামের সাথে তার ওয়াইফ ম্যারি তার সাথে দেখা করতে এসেছে। সে ল্যামকে জানায় যে তাদের মেয়ে প্রেগনেন্ট। কথাটা শুনে ল্যাম ভীষণ খুশি হয়। এর কিছুক্ষণ পর জেলার ল্যাম এবং স্কারকে তার রুমে ডেকে পাঠায়। সে মিকার ব্যাপারে তাদের দুজনকে সতর্ক করে দেয় যে তাদের কারণে মিকার যেন কোনো সমস্যা না হয়। কিন্তু স্কার তার কথা মানতে চায় না। সে জেলারকে জানায় মিকা তাকে মারার জন্য লোক ঠিক করেছে, তাই সেও সুযোগ পেলে মিকাকে ছাড়বে না। এটা শুনে জেলার তখন তাকে আইসোলেশনে রাখার হুমকি দেয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তো পরদিন মার্ক ল্যামকে ড্রয়িং শেখাচ্ছিল। এমন সময় হঠাৎ তারা লক্ষ্য করে কিছু কয়েদিরা ব্রাশ ভাগাভাগি করছে, যেগুলোর হ্যান্ডেল একদম চাকুর মতো তীক্ষ্ণ ছিল। সেটা দেখে ল্যাম বুঝে যায় যে ওই লোকগুলো নিশ্চয়ই মিকার ঠিক করা লোক। তবে জেলার যেহেতু তাদেরকে শান্ত থাকতে বলেছে, তাই সে কোনো রিয়্যাক্ট করে না। এরপর ওই লোকগুলো স্কারকে মারার উদ্দেশ্যে রওনা হলে জেলার হঠাৎ তাদের সামনে চলে আসে। তাকে দেখে ওই লোকগুলো ভয়ে ব্রাশগুলো ফেলে দেয়, আর স্কার সেটা জানতে পেরে রাগের মাথায় চলে যায় লাইব্রেরিতে, কারণ মিকা তখন চ্যাংয়ের সাথে লাইব্রেরিতে ছিল। তাদেরকে দেখে চ্যাং বুঝে যায় যে তারা নিশ্চয়ই মিকার উপর অ্যাটাক করতে চাচ্ছে, তাই সে গিয়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। স্কার গিয়ে মিকাকে বলে যে এবার আর তার রক্ষা নেই। এই কথা বলে যখন সে মিকার উপর অ্যাটাক করতে যায়, তখন স্কারের লোকেরাই হঠাৎ তাকে জাপটে ধরে। আসলে মিকা আগেই স্কারের লোকগুলোকে টাকার লোভ দেখিয়ে নিজের দলে নিয়ে নিয়েছিল, তাই এখন সে স্কারের আনা ব্রাশ দিয়েই স্কারের মুখ কেটে দেয়। ফলে স্কারের তখন খুব অসহায় লাগছিল, কারণ সে আগে কারো কাছে এতটা অপমান হয়নি। এমন সময় ল্যাম সেখানে এসে স্কার এবং চ্যাংকে সেখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু মিকা রাজি হয় না। সে ল্যামকে জানায় যে স্কার যেহেতু তার গ্রুপের লোক নয়,
তাই সে শুধু চ্যাংকে নিতে পারবে। তখন ল্যাম রেগে গিয়ে বলে ওঠে যে ওই জেলে সবাই তার গ্রুপের লোক, আর সবাই তাকে পছন্দও করে। সেটা শুনে মিকার বেশ ইগো হার্ট হয়, তাই সে সবাইকে অফার দেয় যে তার দলে আসলে সবাইকে প্রতি মাসে $30,000 করে দেওয়া হবে, এবং এই ব্যাপারে চিন্তা করার জন্য তাদের সবাইকে 48 ঘন্টা সময় দেয় সে। সেটা শুনে ল্যাম বলে ওঠে যে মিকার এই প্ল্যান কাজে দেবে না, কারণ ল্যামের দলের লোকেরা কখনোই তাকে ছেড়ে যাবে না। এই কথা বলে সে চ্যাং আর স্কারকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো পরদিন থেকে মিকার টিমের লোকদেরকে ভালো খাবার দিতে শুরু করা হয়, আর ল্যামের লোকেরা সেই আগের মতোই সাদামাটা আর টেস্টলেস খাবার পায়। এসব দেখে ধীরে ধীরে ল্যামের দলের লোকেরা মিকার দলে যোগ দিতে শুরু করে। এতে ল্যাম ভীষণ কষ্ট পায়, কারণ তার বিশ্বাস ছিল যে তার লোকেরা তাকে ছেড়ে যাবে না। তাই বর্তমানে তার দলে আর মাত্র 4 জন ছিল, সে, মার্ক, চ্যাং এবং জ্যাকি। তো একদিন তারা 4 জন বসে খাবার খাচ্ছিল। এমন সময় মিকা এসে জ্যাকিকে একটা স্পেশাল খাবার খেতে দেয়। সে ভেবেছিল ওই খাবারের লোভে জ্যাকি তার দলে চলে আসবে, কিন্তু মজার ব্যাপার হলো জ্যাকি খাবারটা খায় ঠিকই, কিন্তু মিকার দলে সে যেতে চায় না। তখন তাকে নিয়ে ল্যামরা হাসাহাসি করতে শুরু করলে মিকা অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর পরদিন দেখা যায় মিকার সাথে স্পেশাল ব্রাঞ্চের 2 জন অফিসার দেখা করতে আসে। তাদের কথা থেকে জানা যায় যে মিকার কোম্পানির লোকেরা একদিন এক ক্লায়েন্টের কাছ থেকে টাকা কালেকশন করতে গিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়, এবং ঝগড়ার একটা পর্যায়ে সেই লোকটাকে তারা মেরে ফেলে, আর সেই কেসেই মিকার জেল হয়েছে। তাই এখানে সে অফিসারদেরকে জানায় যে সে তো কাউকে খুন করেনি, এটা তো করেছে তার স্টাফরা, তাহলে তাকে কেন জেল খাটতে হবে। কিন্তু এই অফিসাররা খুব ভালো করেই জানতো যে মিকার স্টাফরা মিকার অর্ডারেই কাজটা করেছে, কারণ এর আগেও তার নামে এমন অনেক কমপ্লেইন এসেছে, কিন্তু তখন তার কোনো শাস্তি হয়নি। তাই অফিসাররা তাকে সতর্ক করে দেয় যে এবার যদি সে কোনো রকম চালাকি করার চেষ্টা করে তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, আর তখন কেউ তাকে বাঁচাতে পারবে না। কথাগুলো শুনে মিকা ভীষণ টেনশনে পড়ে যায়, কেননা তার যদি যাবজ্জীবন কারাদণ্ড হয় সেক্ষেত্রে আজীবন তো তার পক্ষে জেলের কয়েদিদের হাজার হাজার ডলার দেওয়া সম্ভব নয়, আর টাকা দিতে না পারলে তো কয়েদিরা তাকে সাপোর্টও করবে না, তাহলে সে তখন কিভাবে জেলে সার্ভাইভ করবে। তো অনেক চিন্তা ভাবনার পর তার মাথায় একটা আইডিয়া আসে। সে ল্যাম এবং চ্যাংকে ওয়াশরুমে ডেকে পাঠায়। তারা যাওয়ার পর মিকা তাদের জানায় যে সে জেল থেকে পালাতে চায়, আর এই কাজে ল্যামদের তাকে সাহায্য করতে হবে, কারণ ল্যামরা তো জেল থেকে পালাতে এর আগে একবার সফল হয়েছে। কিন্তু ল্যাম তার কথায় রাজি হয় না, কারণ সে বুঝে গিয়েছিল মিকা খুব সুবিধার লোক নয়। মিকা তখন তাদেরকে টাকার লোভ দেখায়, তাদের প্রত্যেককে $3 মিলিয়ন করে দিতে চায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। মিকা তখন বুঝে যায় যে টাকার লোভ দেখিয়ে কাজ হবে না, তাই সে এবার অন্য রাস্তা বেছে নেয়। সে বলে যে ল্যামের জন্য আগে তার পরিবারের কথা ভাবা উচিত। মিকা এটাও জানতো যে ল্যামের মেয়ে প্রেগনেন্ট। সেটা শুনে চ্যাং রেগে গেলে ল্যাম তাকে শান্ত করে বলে যে মিকা তার পাওয়ার দিয়ে তাদের পরিবারের ক্ষতি করতে পারে, তবে এতেও সে মিকার প্রস্তাবে রাজি হয় না। এরপর একদিন সবার পরিবারের লোকেরা জেলে দেখা করতে আসে। ম্যারিও সেদিন আসার কথা ছিল, কিন্তু সে আসে না। সেটা দেখে ল্যাম একটু চিন্তায় পড়ে যায়। তখন একজন গার্ড এসে তাকে বলে যে ম্যারি হয়তো অসুস্থ, তাই আজকে আসতে পারেনি। এমন সময় ল্যাম টিভিতে একটা নিউজ দেখে থমকে যায়। সেখানে দেখানো হচ্ছিল যে দুষ্কৃতিকারীরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির উপর অ্যাটাক করেছে। সৌভাগ্যবশত গাড়ির ভেতরে থাকা মানুষটার কোনো ক্ষতি হয়নি, তবে গাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আসলে সেটা ম্যারির গাড়ি ছিল। ঠিক সেই সময় মিকা পেছন থেকে এসে বলে হয়তো এই কারণেই ম্যারি তার সাথে দেখা করতে আসতে পারেনি। সেটা শুনে ল্যাম আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে গিয়ে মিকার উপর অ্যাটাক করে বসে। তখন মিকা বলে ওঠে যে গাড়িতে আজ তোমার ওয়াইফ ছিল, কিন্তু কাল তোমার মেয়েও থাকতে পারে। সেটা শুনে ল্যাম এবার পিছপা হয়ে যায়। আর কোনো উপায় না পেয়ে সে জেলারের কাছে গিয়ে সব কিছু খুলে বলে, আর তাকে অনুরোধ করে প্রোটেকশন টিমের কাছে একটা ফোন করে দেওয়ার জন্য, না হলে যে কোনো সময় তার পরিবারের ক্ষতি হতে পারে। তখন জেলার তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে প্রমাণ নিয়ে না আসলে সে ল্যামের কথা বিশ্বাস করবে না। কিন্তু ল্যাম কিভাবে প্রমাণ আনবে? তার কাছে কি ফোন আছে যে সে সব কথা রেকর্ড করবে, নাকি মিকা এগুলো নিজের হাতে করেছে যে হাতে নাতে প্রমাণ পাওয়া যাবে? আসলে জেলার বিষয়টা খুব ভালো করেই জানতো, আর জেনে শুনেই সে ল্যামকে প্যাচে ফেলতে চাচ্ছিল। কিন্তু কেন, কি এমন রহস্য আছে এর পেছনে, সেটা আমরা ঠিক একদম শেষে জানতে পারবো। যাই হোক, অনুরোধে কাজ না হয় ল্যাম জোর করে ফোনটা নিয়ে কল করতে যায়। তখনই জেলারের অর্ডারে গার্ডরা তাকে ধরে নিয়ে গিয়ে আইসোলেশনে রেখে দেয়। সেই খবর পেয়ে মার্ক এবং চ্যাং খুব চিন্তায় পড়ে যায়। একদিকে ল্যাম আইসোলেশনে, আর অন্যদিকে কিছুদিনের মধ্যেই চ্যাং ছাড়া পেয়ে যাবে। তাহলে সে সময় মার্কের কি হবে? তখন চ্যাং তাকে বোঝায় যে তাদের দুজনের পরিবার আছে বলেই মিকা তাদেরকে ব্ল্যাকমেল করতে পারছে, কিন্তু মার্কের পরিবারে যেহেতু কেউই নেই তাই মিকা তার কোনো ক্ষতি করতে পারবে না। যদিও বিষয়টা কষ্টের যে মার্কের পৃথিবীতে কেউই নেই,
তবে এই ক্ষেত্রে সে অনেক লাকি। তো তারা দুজন কথা বলছিল, এরই মাঝে গার্ডরা রাতের চেকিংয়ের জন্য চলে আসে। তখন মিকার দলের একটা ছেলে খুব কৌশলে চ্যাংয়ের বেডের পাশে এক প্যাকেট ড্রাগ রেখে যায়, যাতে চ্যাংয়ের সাজা বেড়ে যায়। চ্যাং সেটা দেখে দ্রুত প্যাকেটটা জুতার নিচে লুকিয়ে ফেলে, কিন্তু তখনই হঠাৎ তার উপর গার্ডের সন্দেহ হয়, তাই সে চ্যাংকে তাদের কাছে আসতে বলে। চ্যাং যেতে চাচ্ছিল না, কিন্তু পুলিশের জোরাজুরিতে সে বাধ্য হয়ে উঠে যায়, আর তখনই সেই প্যাকেটটা পুলিশ দেখে ফেলে। চ্যাং তাদেরকে জানায় যে ওই প্যাকেটটা তার নয়, কিন্তু পুলিশরা সেটা মানতে চায় না। এমন সময় মিকা একজনকে ইশারা করলে সে উঠে দাঁড়িয়ে পুলিশকে জানায় যে ওই প্যাকেটটা আসলে তার, মূলত তার কাছ থেকেই ভুলবশত ওটা পড়ে গিয়েছিল। সেটা শুনে গার্ডরা তখন তাকে ধরে নিয়ে যায় আইসোলেশনে, আর চ্যাং সেটা দেখে কনফিউজ হয়ে যায় যে মিকা তাকে ফাঁসাতে গিয়েও আবার বাঁচিয়ে দিল কেন। আসলে মিকা শুধু তাকে বোঝাতে চেয়েছিল যে সে চাইলেই চ্যাংকে ফাঁসাতে পারে। এরপর আমরা দেখতে পাই মার্কের জ্বর হওয়াতে তাকে জেলের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে স্কারও ছিল। মূলত মিকার মার খেয়ে বেচারার এত বাজে অবস্থা হয়েছে যে সে এখনও সুস্থ হতে পারেনি। সেখানকার ডক্টরের সাথে স্কারের আবার খুব ভালো সম্পর্ক ছিল, তাই তারা একদিন ওয়াইন পার্টি করার প্ল্যান বানায়। এরই মাঝে একটা ইলেকট্রিক সকেটের দিকে মার্কের চোখ যায়, আর তার মাথায় হঠাৎ একটা আইডিয়া আসে, কিন্তু সেটা ঠিক কি তা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর সিন শিফট হলে আমরা দেখি ল্যাম আইসোলেশন থেকে বেরিয়ে এসেছে। ল্যাম বেরোনোর পর জ্যাকি এসে তাকে জানায় যে তার জন্য কেউ অপেক্ষা করছে। ল্যামের কাছে বিষয়টা একটু অদ্ভুত লাগে, তার জন্য আবার কে অপেক্ষা করবে। তবুও সে জ্যাকির সাথে চলে যায়, আর সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে দেখতে পায় মার্করা মিকার টিমে জয়েন করেছে। এটা দেখে তার মন বেশ ভেঙে যায়। তখন চ্যাং তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে, কারণ তারা যদি মিকার টিমে না যেত, মানে মিকাকে যদি তারা এখন পালাতে সাহায্য না করে, তাহলে মিকা মূলত ল্যামের পরিবারকে মেরে ফেলত। তো এরপর ল্যাম তাদের কাছে মিকাকে বের করার প্ল্যান জানতে চাইলে মার্ক তাকে সবকিছু খুলে বলে। আসলে এই জেলের কোনো কয়েদি যদি খুব বেশি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তাকে বাইরের হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। সেটা শুনেই চ্যাং বলে ওঠে যে তাহলে তাদের পালানোর কথা ভুলে যাওয়া উচিত, কারণ আজ পর্যন্ত কাউকেই বাইরের হসপিটালে নিয়ে যাওয়া হয়নি। তবে এটারও একটা সলিউশন মার্কের কাছে ছিল। সেদিন জেলের হসপিটালে ইলেকট্রিক সকেটটা দেখে তার মাথায় আইডিয়া এসেছিল যে তারা যদি কোনোভাবে ওই সকেটের ভেতর মেটালের পিন ঢুকিয়ে দিতে পারে, তাহলে ওই রুমের ইলেকট্রিসিটি ডাইভার্ট হয়ে যাবে, যার ফলে সেখানে কোনো কাজ করা যাবে না, আর কয়েদিদেরকে বাধ্য হয়ে বাইরের হসপিটালে পাঠাতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে জেলে তো সব সময় পাওয়ার ব্যাকআপ থাকে, তাই হসপিটালের লাইন ফিউজ করলেই তৎক্ষণাৎ আবার ঠিক হয়ে যাবে। তাই তাদেরকে আগে ওই পাওয়ার ব্যাকআপটা নষ্ট করতে হবে। আর মার্ক যেহেতু জেলের রেনোভেশনের কাজ করেছে, তাই সে জানতো যে ওই পাওয়ার ব্যাকআপের লাইন কোন রুমে করা। সেই রুমের ফ্লোর খুঁড়ে লাইনটা নষ্ট করলেই তারা তাদের প্ল্যান এক্সিকিউট করতে পারবে। এদের কথা শুনে মনে হচ্ছে একদম পারফেক্ট প্ল্যানিং, তাই না? কিন্তু আসলে কি সবকিছু এরকম পারফেক্টলি হবে? যাই হোক, এরপর দেখা যায় মার্ক লোহার পিন দিয়ে একটা কন্ডাক্টর বানায়, আর সেটা একটা বইয়ের ভেতর লুকিয়ে স্কারের কাছে পৌঁছে দেয়, এবং স্কার সেটা তার হাতের ব্যান্ডেজের ভেতর লুকিয়ে ফেলে। সেখান থেকে জানা যায় যে এই প্ল্যানে স্কারও তাদের সাথে জড়িত। এদিকে মার্করা তিনজন চলে যায় সেই রুমে যার নিচে পাওয়ার ব্যাকআপের লাইন করা। তখন চ্যাং তাদের সাথে ছিল না, কারণ তার সাজা শেষ হওয়ায় সে জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিল। তো সেখানে গিয়ে তারা ফ্লোরটা খুঁড়তে শুরু করে, আর বাইরে দাঁড়িয়ে জ্যাকি পাহারা দিতে থাকে। কিন্তু বেশ খানিকটা খোঁড়ার পরেও তারা লাইনটা খুঁজে পাচ্ছিল না। তখন মার্কের সন্দেহ হয় যে তার কোথাও ভুল হচ্ছে না। তো এসব দেখে মিকা ভীষণ ক্ষেপে যায়। সে তাদেরকে জানায় যে আগামী 3 দিনের মধ্যেই তাকে কোর্টে তোলা হবে, আর তার যে মামলা তাতে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। কিন্তু সেটা তো সে চায় না, তাই তাদের হাতে এখন সময় খুব কম। সেটা শুনে সবাই টেনশনে পড়ে যায়। এমন সময় হঠাৎ সেখানে জেলার চলে আসে। তবে ততক্ষণে তারা সব কিছু সামলে নিয়েছিল, কারণ জেলারকে আসতে দেখে জ্যাকি ল্যামদের সিগন্যাল দিয়ে দিয়েছিল। জেলার সেখানে ফ্লোরের উপর একটা কাপড় বিছানো দেখতে পেয়ে তার মনে সন্দেহ জাগে। সে তৎক্ষণাৎ কাপড়টা সরিয়ে জায়গাটা চেক করে, তবে কিছু ভাঙাচোরা পাথর ছাড়া আর কিছুই পায় না। তাই সেখান থেকে সে চলে যায়। আর এরপর আমরা দেখি যে ল্যামরা যে অংশটা খুঁড়ছিল সেটা মূলত রুমের অন্য একটা সাইডে ছিল, তাই তারা এই যাত্রায় বেঁচে যায়। কিন্তু তাদের হাতে যেহেতু সময় খুব কম ছিল, তাই নতুন করে আবার কোথাও খুঁড়ে দেখা সম্ভব নয়, যে কারণে তারা এবার নতুন প্ল্যান সাজায়। মার্ক সবাইকে জানায় যে বাইরের হসপিটালে যাওয়ার জন্য দুটো উপায় আছে। জেলের হসপিটালের ইলেকট্রিসিটি বন্ধ হতে হবে, নয়তো ডাক্তারকে অসুস্থ থাকতে হবে। আর ঘটনাক্রমে জেলের ডক্টর অনেক সেন্সিটিভ, মানে ছোটখাটো অসুস্থতাতেই সে অনেক দুর্বল হয়ে পড়ে, যে কারণে তারা এবার ডক্টরকেই টার্গেট করে। তাদের প্ল্যান ছিল যে তারা নিজেদের সাথে ডক্টরকেও অসুস্থ বানিয়ে ফেলবে, ফলে তখন তো তাদেরকে বাইরের হসপিটালেই পাঠাতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে তারা ডাক্তারকে অসুস্থ করবে কিভাবে?
মজার বিষয় হলো এটারও একটা সলিউশন মার্কের কাছে ছিল। মার্ককে দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি, মানে তার কাছে সবকিছুর সলিউশন কিভাবে থাকে। যাই হোক, সে তার সঙ্গীদের ম্যাগনেসিয়াম অক্সাইড নামের একটা কেমিক্যালের বিষয়ে জানায়, যেটা কোনো মানুষ খেলে তার পেটে সমস্যা দেখা দেবে, তবে এতে জীবনের কোনো ঝুঁকি নেই। আর সে তাদের কিচেনের দরজায় কিছু পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড জমতে দেখেছে, তাই এখন তাদের কাজ ওই ম্যাগনেসিয়াম অক্সাইডগুলো জোগাড় করে সেটা কোনোভাবে ডক্টরকে খাওয়ানো। তো সেই প্ল্যান অনুযায়ী তারা পরদিন কিচেনে চলে যায়। এরপর ল্যাম সেখানে রান্না করার নাটক করতে থাকে, আর মার্ক গিয়ে দরজার কাঠ কুড়িয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড বের করতে শুরু করে। সবকিছু ঠিকঠাকই চলছিল। এরই মাঝে হঠাৎ একজন গার্ড নিজের জন্য স্যান্ডউইচ বানাতে সেখানে আসে। তাকে দেখে মার্ক কাজ করা বন্ধ করে দেয়, কারণ সামান্য শব্দ হলেও তারা ধরা পড়ে যাবে। তাই তারা গার্ডের বেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু লোকটা কোনোভাবেই বেরোনোর নাম নিচ্ছিল না। তখন মিকা বিরক্ত হয়ে বলে ওঠে যে তার হাতে এত সময় নেই। সেটা শুনে ল্যাম রেগে তাকে মারতে শুরু করে। সেটা দেখে গার্ড সবকিছু ফেলে তাদের মারামারি থামাতে ব্যস্ত হয়ে পড়ে। আর এই সুযোগে মার্ক ম্যাগনেসিয়াম অক্সাইড বের করে একটা ছোট্ট কন্টেইনারে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর ল্যামদের সিগন্যাল দেয় যে তাদের কাজ হয়ে গিয়েছে। তখন বোঝা যায় যে তার মানে এই মারামারিটা আসলে তাদের প্ল্যানই ছিল। এরপর সিন শিফট হলে আমরা দেখি সেই ডক্টর একটা ওয়াইনের বোতল নিয়ে হসপিটালে এসেছে। এখানে একটা বিষয় বলে রাখি, এই লোকটা কিন্তু জেলের পার্মানেন্ট ডক্টর নয়, সে মাঝে মাঝে জেলে ভিজিট করতে আসতো। যাই হোক, সে রুমে ঢোকার আগে রুমের সামনে থাকা ক্যামেরাটা অন্যদিকে ঘুরিয়ে দেয়, যাতে রুমের অংশটা দেখা না যায়, কারণ সে এখন কয়েদিদের সাথে পার্টি করবে আর সেটা কেউ দেখে ফেললে তো সমস্যা হবে। তো লোকটা ভিতরে ঢুকে দেখে সেখানে স্কারের সাথে মার্করা উপস্থিত ছিল। এরপর মার্ক সবার জন্য ওয়াইন সার্ভ করতে যায়, আর তখন খুব কৌশলে সে ডক্টরের মগে ওয়াইন ঢালার সময় সেটাতে ম্যাগনেসিয়াম অক্সাইড মিশিয়ে দেয়। এরপর সেটা খেয়ে ডক্টরের হঠাৎ পেট ব্যথা শুরু হয়। তখন বাকিরাও পেট ব্যথার নাটক করতে শুরু করে। আর এখন যেহেতু ডক্টর এবং পেশেন্ট দুজনেই অসুস্থ, তাই তাদেরকে দ্রুত বাইরের হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়। তখন একজন গার্ড এসে জেলারকে সিসিটিভি ক্যামেরার বিষয়টা জানায়। তার সন্দেহ ছিল যে এর পেছনে অন্য কোনো প্ল্যান থাকতে পারে, তবে জেলার তার কথায় পাত্তা না দিয়ে তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে দেয়, আর সেই গার্ডকেও তাদের সাথে পাঠিয়ে দেয়। অ্যাম্বুলেন্সটা জেল থেকে বেশ কিছু দূর আসার পর ল্যামরা খুব শক্ত করে গাড়িটা ধরে বসে, আর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে গাড়িটা উল্টে যায়। আসলে চ্যাং আগেই রাস্তায় কাটা বিছিয়ে রেখেছিল, যাতে গাড়িটা বন্ধ হয়ে যায় আর ল্যামরা সেখান থেকে পালাতে পারে। তো এরপর ল্যামরা গার্ডের কাছ থেকে চাবি নিয়ে নিজেদের হাতকড়াগুলো খুলে ফেলে, আর চ্যাং গিয়ে গাড়ির দরজাটা খুললে তারা বেরিয়ে আসে। তারপর তারা ওই গার্ডের হাতে হাতকড়া পরিয়ে রেখে সেখান থেকে পালিয়ে জঙ্গলের ভেতর চলে যায়, কারণ চ্যাং তাদের জন্য যে গাড়িটা এনেছিল সেটা জঙ্গলের উল্টো পাশে ছিল। তবে জঙ্গলের মধ্যে গিয়ে মিকা হঠাৎ চ্যাংয়ের ফোনটা কেড়ে নিয়ে ভেঙে ফেলে। এটা দেখে চ্যাং ভীষণ ক্ষেপে যায়, কারণ ফোন ছাড়া সে কারো কাছ থেকে সাহায্য চাইতে পারবে না। তখন মিকা তাদেরকে বলে দেয় যে সে কাউকেই বিশ্বাস করে না, তাই তাদেরকে এখন সেটাই করতে হবে যেটা মিকা চাইবে। মিকার কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের, তাই তারা চুপচাপ হাঁটতে থাকে। এরই মাঝে হঠাৎ গভীর জঙ্গল থেকে বাঘের গর্জন ভেসে আসে তাদের কানে। সেটা শুনেই তারা ভয়ে এদিক সেদিক ছুটে পালায়। সৌভাগ্যবশত তাদের মধ্যে 4 জন গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু মার্ক জঙ্গলে আটকে যায়। তাই স্কার এবং ল্যাম তাকে আনার জন্য ফিরে যেতে চাইলে মিকা চ্যাংয়ের গলায় ছুরি ধরে তাকে গাড়ি নিয়ে পালাতে বাধ্য করে। এরই মাঝে মার্ক সেখানে চলে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এদিকে চ্যাংয়ের গাড়িটায় হঠাৎ সমস্যা দেখা দেয়, তাই চ্যাং আর ল্যাম সেটা চেক করার জন্য বাইরে বেরিয়ে আসে। তখন চ্যাং ল্যামকে জানায় যে তার ফ্যামিলির জন্য প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে। সে আরও জানায় সে মূলত মিকাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু দুঃখের বিষয় তার আগেই মিকা চ্যাংয়ের ফোনটা ভেঙে ফেলেছে। তার কথা শুনে ল্যাম হতাশ হয়ে যায়, তবুও তারা হাল ছাড়ে না। তারা গাড়িটাকে ঠেলে একটা বন্ধ গ্যারেজে নিয়ে আসে, যাতে গাড়িতে পানি দিয়ে ইঞ্জিনটা ঠান্ডা করা যায়। এরপর চ্যাং পাশের একটা দোকানে পানি কিনতে চলে যায়। পানি কিনে টাকা দেওয়ার সময় সে রিসিপশনের মেয়েটাকে টাকার সাথে একটা ছোট চিরকুটো দেয়, যেখানে পুলিশকে ফোন করার কথা লেখা ছিল। সেটা দেখে মেয়েটা অবাক হয়ে যায়। এমন সময় তার চোখ যায় টিভিতে দেখানো একটা নিউজের দিকে। তখন মূলত ওই 4 জন জেল পলাতক আসামির খবরটাই দেখানো হচ্ছিল। সেটা দেখে মেয়েটা ভয়ে পালাতে শুরু করে, আর তখনই মিকা এসে মেয়েটাকে ধরে ফেলে এবং তাকে মারার চেষ্টা করে, কারণ মেয়েটা তো নিউজে তাদেরকে দেখে ফেলেছিল। কিন্তু মেয়েটা ঘাবড়ে গিয়ে তাকে জানিয়ে দেয় যে চ্যাং তাকে পুলিশকে ফোন করতে বলেছিল। সেটা শুনে মিকা বুঝে যায় যে চ্যাংরা তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, তাই সে এবার চ্যাংয়ের উপর অ্যাটাক করতে যায়। তখন ল্যাম দোকানের শাটারটা বন্ধ করে দেয়, আর তারা দুজনে মিলে মিকার উপর ঝাঁপিয়ে পড়ে। তবে মিকা কোনো মতে নিজেকে বাঁচিয়ে সেই মেয়েটাকে জিম্মি করে। এরপর ল্যামদের ভয় দেখাতে শুরু করে যে তারা যদি মিকার কথা না শুনে তাহলে সে ওই মেয়েকে মেরে ফেলবে। ঠিক সেই সময় হঠাৎ তারা বাইরে পুলিশের গাড়ির সাইরেন শুনতে পায়।
এরপর পুলিশ ভেতরে আসলে তারা দেখে মার্ক পুলিশ নিয়ে এসেছে। আসলে চ্যাংরা যখন গাড়ি নিয়ে পালাচ্ছিল তখন মার্ক গাড়ির নাম্বার প্লেটটা দেখে নিয়েছিল। এরপর সাথে সাথে পুলিশের সাহায্য নিয়ে এসে ওই গাড়িটা খুঁজে বের করে সেখানে পৌঁছে যায়। পুলিশকে দেখে মিকা হতাশ হয়ে যায়, কারণ এখন আর কোনোভাবেই পালানো সম্ভব নয়। অন্যদিকে দুজন স্পেশাল অফিসার জেলারকে অ্যারেস্ট করতে আসে, কারণ তারা জানতে পেরেছিল যে মিকা শুরু থেকেই জেলারকে ঘুষ দিয়ে আসছে, যার কারণে সে সবসময় মিকাকে সাপোর্ট করত। আর জেলারের মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তারা সেটার প্রমাণও পেয়ে যায়। এখানে সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা জানতে পারি যে মিকা এবং জেলারকে গ্রেফতার করানোটা কোনো কোইন্সিডেন্স নয়। ল্যামরা আগে থেকেই সেটা প্ল্যান করে রেখেছিল। তারা জেলের একজন গার্ডকে সবকিছু জানিয়ে দিয়েছিল আর তাকে সতর্ক করে দিয়েছিল যে সে যেন বিষয়টা জেলারকে না জানায়, কারণ জেলারও মিকার সাথে জড়িত। তাই সেই গার্ড গিয়ে বিষয়টা স্পেশাল অফিসারদের জানায় এবং তারা জেলারকে অ্যারেস্ট করে। এরপর সিন শিফট হলে আমরা দেখি ল্যামদেরকে আবারও জেলে নিয়ে আসা হয়েছে, আর মিকারও যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গিয়েছে। আর এখন যেহেতু তার পক্ষে সবাইকে টাকা দেওয়া সম্ভব নয়, তাই কয়েদিরাও তার কথা মতো চলা বন্ধ করে দেয়। সেখানে আমরা জেলারকেও দেখতে পাই, তবে সেটা পুলিশের পোশাকে নয় বরং কয়েদির পোশাকে। ঘুষ নেওয়া এবং একজন অপরাধীকে সাপোর্ট করার কারণে তারও জেল হয়ে গিয়েছিল। তবে এখানে সে ল্যামের দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দেয়, আর এই রহস্যময় হাসি বলে দিচ্ছে তার মানে পার্ট 3-তে আরও মারাত্মক কিছু ঘটতে চলেছে। তাছাড়া ওইটা যেহেতু শেষ পার্ট, তাই কোনোভাবেই মিস করবেন না। আর পরবর্তী পার্ট যেন মিস হয়ে না যায়, তাই নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি